এবার আমি বলবো ডক্টরদের চিন্তাভাবনা, ডক্টরসরা কীরকম সেখানকার, আর সেখানকার চিকিৎসা ব্যবস্থা কিসের ওপর ডিপেন্ড, কাদের ওপর ডিপেন্ড করে আছে, এই জায়গাটা থেকে একটু বোঝো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমি মুন, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আমি যেই কথাগুলো বলতে চাই, সেই কথাগুলো জানি না কতজন শুনবে, কিন্তু যদি কথাগুলো শোনো তাহলে আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে আমাদের এই প্রতিবাদটা, আর.জি. কর হসপিটালকে নিয়ে যে প্রতিবাদটা আমাদের প্রত্যেকেরই মনে উঠেছে, তো সেটা আরও জোরালো হবে। আর এই কথাগুলো শুধুমাত্র আমার চ্যানেলে বা আমার ভিডিও থ্রু নয়, এই কথাগুলো যদি আমাকে অন্য কোথাও বলতে হয়, সেটা কোনো সংবাদ মাধ্যম হোক বা অন্য কোনো জায়গায়, তো আমি এই কথাগুলো সেমভাবেই বলতে পছন্দ করব এবং আমি বলার জন্য প্রস্তুত। আর.জি. করের সমস্যাটা আজকে থেকে নয়। আর.জি. কর প্রথমে যেটা বলবো যে আর.জি. কর হসপিটালটা আমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে আর.জি. কর হসপিটাল। ছোট থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জনকে নিয়ে, আত্মীয় পরিজন বিভিন্ন জনকে নিয়ে আর.জি. কর হসপিটালটা আমাদের প্রথম অপশান। আমাদের কাছে প্রথম অপশানটা হচ্ছে আমাদের আর.জি. কর হসপিটাল। তো বিভিন্ন সময় সেখানে যেতে হয়েছে, সেটা একটা কোনো শরীর খারাপ হোক, কোনো মাইনর অথবা কোনো মেজর ইস্যু যাই হোক। তো আমার যখন বটিতে পা কেটে গেছিলো ছোটোবেলায়, তো প্রথম অপশান ছিল আর.জি. করে নিয়ে চলো। তো আর.জি. করে আমাকে নিয়ে যাওয়া হয়। আমি সেই আমার ছোটোর থেকে অভিজ্ঞতাগুলো আমি আর.জি. কর হসপিটাল সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জায়গা থেকে হসপিটাল সম্পর্কে আমার টোটাল যে চিন্তাধারা, কেন আমি হসপিটালে যেতে চাই না, কেন আমি ডক্টরের কাছে যেতে চাই না বিশেষত, আর কোনো প্রাইভেট ডক্টরের কাছে আমি গেলেও কোনো হসপিটালে আমি কেন যেতে চাই না, এটা তোমরা একটু হলেও বুঝতে পারবে। আমার যখন পা কেটে যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। বটিতে পায়ের যে বুড়ো আঙুলটা, আমি তোমাদের অনেক দেখানো উচিত না, তবু আমি দেখাচ্ছি। এই যে আমার পায়ের বুড়ো আঙুলটা, এখানটা দেখছো একটা মাংস মতন বেরিয়ে আছে এটা। তো এইটা কিন্তু এক্সট্রা আঙুল নয়, এটা আমার বুড়ো আঙুলের মাংসটা কেটে বেরিয়ে গেছিলো, ঝুলছিল। তো সেই অবস্থায় পুরো মাংসটাই হাতে চলে এসেছিলো, একটুখানি অংশ জাস্ট লেগেছিলো। তো আমার বাবা ওইভাবে আঙুলটা চেপে ধরে দিয়ে আমাকে কোলে করে নিয়ে, অসম্ভব ব্লাড পড়ছিল। আমাদের পাড়ার একটা মেডিসিনের দোকান থেকে কোনো রকম ওটাকে ব্যান্ডেজ করে পেঁচিয়ে দেওয়া হয়। সেই অবস্থাতে আমাকে আর.জি. করে নিয়ে যাওয়া হয় স্টিচ করবে। ওখানে যারা ওয়ার্ড বয়, তখন আমি ক্লাস 4-এ পড়ি, আমি সেই সময়ের থেকে অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? ওখানে যারা ওয়ার্ড বয় ছিল, ওখানে যারা সিস্টার বা মাসি টাইপের ছিল, যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদের বিহেভিয়ার এত খারাপ, এত মারাত্মক, তোমাদের আমি বলে বোঝাতে হয়তো পারবো না। একটা ছোট বাচ্চার সাথে কিভাবে ডিল করতে হয়, একটা বাচ্চার এভাবে কেটে গেছে, তার এইভাবে ব্লিডিং হচ্ছে, সে ভয় পাচ্ছে, তার সাথে কিভাবে ডিল করতে হয়, তাকে কিভাবে বোঝাতে হয়, এরা জানে না। তো তারা কি করলো, আমাকে এইভাবে ভয় দেখালো যে অনেক বড় সুই দিয়ে সেলাই করা হবে, অনেক বড় একটা ইঞ্জেকশন দেওয়া হবে, আমার হাতে দেওয়া হবে, পায়ে দেওয়া হবে, কোমরে দেওয়া হবে, অনেক ইঞ্জেকশন দেওয়া হবে, আর অনেক বড় একটা সুই দিয়ে সেলাই করা হবে, মোটা সুতো দিয়ে সুই দিয়ে সেলাই করা হবে। তো আমার যা কেটেছে সেটাতে আমার জানা যন্ত্রণা হচ্ছে, কিন্তু ওই সুচ দিয়ে সেলাই করলে বা ইঞ্জেকশন দিলে তার থেকে আরও বেশি যন্ত্রণা হবে, সেটা আরও বেশি ভয়ানক। তো আমাকে এমনভাবে ওরা বলল, আমি এইভাবে ভয় পেয়েছিলাম যে আমি চিৎকার করলাম, হসপিটাল ফাটানো চিৎকার, হচ্ছে আমি পা সেলাই করতে দেব না, যাই কিছু হয়ে যাক আমি স্টিচ করতে দেব না। তো তখন বাধ্য হয়ে ডক্টর স্টিচ করলেন না, ব্যান্ডেজ করে দিলেন, ভালো করে টাইট করে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়ে তার ওইভাবে চলে আসার পরে, তারপরে বাবাই রেগুলার বেসে আমাকে ওয়াশ করিয়ে দেওয়া, কাটাটাকে পরিষ্কার করিয়ে দেওয়া, কম্পোজ করা, ব্যান্ডেজ করা, সব কিছুই বাবা করেছিলেন। তো তারপরে আমি আর কোনো দিন আর.জি. কর হসপিটালে যাইনি, কোনো দিন না। আমি ওই হসপিটালটাকে নমস্কার দিয়েছিলাম যে কি আমার যাই হোক, আমি আর.জি. করে ঢুকবো না। তো এইভাবে তারপর আমি অন্য হসপিটালে গেছি, যেমন জিতেন্দ্র নারায়ণে গেছি, মেডিকেলে গেছি, বা এমনি ম্যাক্সিমাম প্রাইভেট ডক্টর আর হোমিওপ্যাথি ডক্টর দেখানোই বেশি প্রেফার করেছি, কারণ অ্যালোপ্যাথিতে এত ইঞ্জেকশন আর এত কড়া ওষুধ থাকে, তো যার জন্য আমি হোমিওপ্যাথি ডক্টর দেখানোই প্রেফার করি। তো হোমিওপ্যাথি ডক্টরই দেখাতাম। তারপরে যখন বিয়ের পর শ্বশুরমশাইকে দেখলাম, ওনার শরীর খারাপ থ্রু উনি আর.জি. করে অ্যাডমিট থাকতেন। আমার খুব মনে আছে, আমি তখন প্রেগনেন্ট আর শ্বশুরমশাই হসপিটালে ভর্তি। তা দেখতে গিয়েছিলাম, অমিত নিয়ে গেছিলো বিকেলবেলায়, যে ভিজিটিং আওয়ার্সটা থাকে সেই সময় দেখতে নিয়ে গেছিলো। তো সেখানের ওয়ার্ড বয়দের বিহেভিয়ার
এত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি এটা বলছি 2006 সালের ঘটনা, শ্বশুরমশাইয়ের কথাটা বলছি 2006 সালে। আমার 2005-এ বিয়ে হয়, 2006 সালে শ্বশুরমশাই তখন হসপিটালে অ্যাডমিট ছিলেন। একে তো অস্বাস্থ্যকর পরিবেশ, তার মধ্যে মানে ঘিঞ্জি ছিল, কোনো ঠিক মতন সাফ সাফাই কিচ্ছু না। মানে একজন পেশেন্ট রয়েছেন, তার পার্শ্বের বেডে একজন অলরেডি এক্সপায়ার করে গেছেন, তখনও অবধি তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। মানে এইরকম একটা পরিবেশ। তো সেখানে শ্বশুরমশাই ছিলেন, সেখানে ওয়ার্ড বয়দের এইরকম বাজে বিহেভিয়ার। মানে একটু দেরি হয়ে গেছিলো আমাদের, তো জাস্ট অমিত বলেছিল জাস্ট ওকে একটু দেখা করিয়ে নিয়ে চলে আসবো, আমরা সময় নষ্ট করবো না। তো তার জন্য সে পয়সা ডিমান্ড করেছিল যে আমাকে টাকা দাও, 50 টাকা মতন নিয়েছিল, তাহলে পরে যেতে দেবো। আচ্ছা, 50 টাকা নিয়ে সে ঢুকতে দিয়েছিল, দেখা করতে দিয়েছিল। মানে ওটাই ছিল আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার লাস্ট দেখা। তারপর উনি হসপিটালে এক্সপায়ার করেন। তা এইটা ছিল আরেকটা। তো তারপর থেকে মানে জানতাম যে আমার শাশুড়িরও বক্তব্য ছিল যে যাই হোক ভাই, আরজি করে কেউ যাব না, আরজি করটা একদম বাজে একটা হসপিটাল, ওখানে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিষেবা ভালো না, বিহেভিয়ার ভালো না, তো আরজি করে যাব না। তো বলে না ভাগ্যচক্র মানুষকে যেখানে নিয়ে যায়, যে যেখানে যেতে না চায় তাকেই সেখানে কিন্তু বারবার করে যেতে হয়। তারপরে হলো শাশুড়ি স্ট্রোক, মানে দেওরের বাড়িতে থেকে শাশুড়ির হঠাৎ করে স্ট্রোক, সেরিব্রাল অ্যাটাক। সানডে ছিল, অমিত সেদিন বাড়ি ছিল, আমি রান্নাবান্না করে বাথরুমে সবে ঢুকেছি, স্নান করব। তো একজন এসে ডাকলেন যে এরকম এরকম হয়েছে, শিগগিরই চল। তো অমিত সেই পায়ে উঠে বেরিয়ে গেছিলো, আমি স্নান টান করে একটু পরে গেছিলাম, মানে অমিতের থেকে ধরো 10 মিনিট বাদে, কারণ আমি অলরেডি বাথরুমে ঢুকে গেছিলাম স্নানের জন্য। তো 10 মিনিট বাদে বেরিয়েছিলাম বাড়ি থেকে স্নান টান করে। মানে ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, এমার্জেন্সিতে ওনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আরও যা যা ট্রিটমেন্ট হয়েছিল ততক্ষণে যা যা ট্রিটমেন্ট করা হয়েছিল। উনি কন্টিনিউ ভমিটিং করছিলেন, ওনার ওগুলো আমি হাত দিয়ে কাচাচ্ছিলাম। একটা বেসিন ছিল, কিন্তু বেসিনের যে কলটা সেটা থেকে জল পড়ছে না। এমার্জেন্সি রুমের ভেতরে একটা বেসিন রয়েছে, যেই বেসিনে জল পড়ছে না, তাহলে ওই জিনিসটা রাখার মানে কি? মানে একটা ওটাকে কাচিয়ে হাতটা সাথে সাথে ধুয়ে ফেললে অতটা ঘেন্না লাগে না, কিছু করার তো ছিল না। কিন্তু ওই অবস্থা যদি হাতের মধ্যে ওই জিনিসটা থাকে তখন কেমন লাগে তোমরা বলো। সেই অবস্থাতে ওইভাবে ওনাকে রাখা হলো, ওনাকে আরজি করে অ্যাডমিট করা হলো। উনি ওখানে থাকলেন, যাতায়াত পরিবেশ অ্যাজ ইট ইজ, যেরকম নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। তারপরে ওনাকে ওখান থেকে ছুটি করিয়ে নিয়ে, মানে উনি যখন একটু সুস্থ হলেন, স্টেবল হলেন, ছুটি করিয়ে নিয়ে বাড়িতে আসা হলো। তো ওনার বক্তব্য আবারও সেম ছিল যে এরপরে যদি আমার কিছু হয় দয়া করে আরজি করে নিয়ে যাস না, আমি বাড়িতে থেকে মরতে রাজি আছি, বাট আরজি করে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের দরকার নেই। আচ্ছা, এটা হলো। তারপরে 2017 সালে যখন অমিতের ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, এটা এখান থেকে একটুখানি বেশি ইম্পর্টেন্ট, ভাইটাল। এটা তো এতক্ষণ আমি বললাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খারাপ, এবার আমি বলবো ডক্টরদের চিন্তাভাবনা, ডক্টরসরা কীরকম সেখানকার, আর সেখানকার চিকিৎসা ব্যবস্থা কিসের ওপর ডিপেন্ড, কাদের ওপর ডিপেন্ড করে আছে, এই জায়গাটা থেকে একটু বোঝো, ঠিক আছে? অমিতের যখন ফার্স্ট টাইম হার্ট অ্যাটাক হলো, অফিসে ছিল, অফিস থেকে আসলো, তো ডিরেক্ট আমি ওকে নিয়ে আরজি করে গেলাম। আরজি করে ওকে ট্রপটি করানো হলো। ট্রপটি করানোর পর বলা হলো যে একটা অ্যাটাক হয়ে গেছে, তো কি করতে হবে? ইসিজি করতে হবে। ইসিজি রুমের সামনে একটা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে যাওয়া পেশেন্টকে হাঁটিয়ে নিয়ে গেলাম, কোনো ট্রলি নেই, কোনো হুইল চেয়ার নেই, হাঁটাতে হাঁটাতে পেশেন্টকে নিয়ে গেলাম। একটা বসার জায়গা নেই, একটা ফ্যান নেই, ও দাঁড়িয়ে থাকতে পারছে না। মানে তোমরা ক্যান ইউ ইম্যাজিন ইট, যে একটা মানুষের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাকে একটা বসার, শোয়া তো দূরের কথা, তাকে একটা বসার জায়গা দেওয়া হচ্ছে না, তাকে একটা ফ্যান বা একটু হাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। ইসিজি রুমের ভেতরে 2-3টে টুল রয়েছে। আমি ওনাদের রিকোয়েস্ট করলাম, যারা ইসিজি করছেন তাদের আমি রিকোয়েস্ট করলাম যে ওকে একটু বসার জায়গা দিন। ওনারা আমাকে বললেন যে একজনকে বসতে দিলে আরও 10 জন পেশেন্ট বসার জায়গা চাইবে, এত বসার জায়গা দেওয়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। বাইরেটা এত গরম, মানে ও রীতিমতন ঘামছে, ঘামতে ঘামতে ওর দাঁড়িয়ে থাকতে পারলো না, ওইখানেই বসে পড়লো, পা দুটোকে টান টান করে দেয়ালে হেলান দিয়ে ওখানেও বসে পড়লো। মানে এতটা বিভৎসতা একটা হসপিটালের, আমি বলে বোঝাতে পারবো না। সেই মুহূর্তে আমি ওকে ওখানে ইসিজি করালাম। হ্যাঁ, ইসিজি করালাম, মানে অনেক আরও, মানে আমার সাথে আরও 2জন ছিলেন পাড়ারই দাদা, তো তারা একটু চিৎকার চেঁচামেচি করাতে ইসিজিটা ওকে করিয়ে দেওয়া হলো। ইসিজি রিপোর্টটা নিয়ে আমি সাথে সাথে বেরিয়ে আসলাম।
বেরিয়ে এসে আমি নার্সিংহোমে গেলাম, বিভিন্ন নার্সিংহোম ছোটাছুটি করলাম। হসপিটাল আর নার্সিংহোমের ডিফারেন্সটা দেখো। হসপিটালে তোমাকে একটা পেশেন্টের, যার অলরেডি হার্ট অ্যাটাক একটা হয়ে গেছে, তাকে একটা বসার জায়গা পর্যন্ত দেওয়া হচ্ছে না। বাট নার্সিংহোমে তোমার কি হয়েছে না হয়েছে, তুমি পেশেন্ট কি তুমি বাড়ির লোক, সেগুলোর কোনো জানার দরকার নেই। বসার কিন্তু অজস্র জায়গা সেখানে। হসপিটালে আমি মানছি এসি লাগানো সম্ভব না, কিন্তু ফ্যান লাগানো তো সম্ভব। কারেন্টের পয়সাগুলো তো আমাদের ট্যাক্সের পয়সা থেকেই যায়। হসপিটাল বলো, যে কোনো জায়গা বলো, এখানকার যে মেনটেনেন্স চার্জেসগুলো, সেগুলো তো আমাদের ট্যাক্সের টাকা থেকে হওয়া উচিত। তাহলে আমরা সেই সুবিধাটা কেন পাই না? কেন আমরা হসপিটালে গিয়ে বা কোনো এরকম জায়গায় গিয়ে কেন আমরা সাধারণ মানুষরা সেই ফেসিলিটিসগুলো পাই না? অ্যাটলিস্ট ন্যূনতম একটা ফ্যান কেন পাই না? ন্যূনতম একটা বসার টুল কেন পাই না? আমরা বাড়ির লোক বসার জন্য চাইছি না, পেশেন্টকে কেন বসার জন্য দেওয়া হয় না? আচ্ছা, এটা হলো। তারপরে ওকে অ্যাপেলোতে নিয়ে গেলাম। অ্যাপেলোতে তো মানে নার্সিংহোম মানে কীরকম ব্যবস্থাপনা হতে পারে, কীরকম চিকিৎসা হতে পারে, কীরকম ফেসিলিটিস হতে পারে, সেগুলো এখানে আমি বলতে চাই না। এরপরে আসি, আরেকটা ঘটনা বলে দিই, তারপরে আমি আরও ডিটেলসে যাব। এরপরে যখন 2020 সালে আবার মাঝরাত্রে অমিতের হার্ট অ্যাটাক হলো, আরজি করে সেম নিয়ে গেলাম। এমার্জেন্সিতে কোনো সিনিয়র ডক্টর ছিলেন না, কোনো মানে পাশ করবে মানে ফাইনাল ইয়ার পড়ছে সেরকম ডক্টর ছিলেন না। এমার্জেন্সিতে ছিলেন অনলি জুনিয়র ডক্টর, যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, যেই সব ডক্টররা, তারাই থাকেন এমার্জেন্সিতে, সিনিয়র ডক্টর থাকেন না। আমি কোনো দিন গিয়ে সিনিয়র ডক্টর আরজি করে এমার্জেন্সিতে আমি পাইনি। এমার্জেন্সিটা পুরোটাই থাকে জুনিয়র ডক্টরদের ওপর। শুধু জেনারেল এমার্জেন্সি না, ওদিকে ট্রমা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ট্রমা বাড়িতেও আমি গিয়েছি। পাইলসের মানে সমস্যার জন্য আমাকে ট্রমা সেন্টারেও যেতে হচ্ছে। ট্রমা বাড়িতেও আমি গেছি, সেখানেও অ্যাজ ইট ইজ সেম। ট্রমা বাড়িতেও সেম কন্ডিশন, কার্ডিওতেও সেম কন্ডিশন, যে কোনো জায়গায় সেম কন্ডিশন, কোনো সিনিয়র ডক্টর নেই। এমার্জেন্সিগুলো ছেড়ে দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরদের ওপরে। জুনিয়র ডক্টররা সেখানে 36 ঘন্টা এক একজন জুনিয়র ডক্টর সার্ভিস দেন। এটা আমি নিজের চোখে দেখেছি, যতবার গেছি এমার্জেন্সিতে, নিজের জন্য, ফ্যামিলির জন্য, অমিতের জন্য, যার জন্য গেছি, মানে সিনিয়র ডক্টরদের ডেকে আনতে হয়, সিনিয়র ডক্টরদের কল করতে হয় যে ম্যাডাম এমার্জেন্সিতে আসুন, স্যার এমার্জেন্সিতে আসুন, একটা ক্রিটিক্যাল কেস আছে, একটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে, একটু এমার্জেন্সিতে আসুন। তাদের কল করতে হয়, তাদের ডাকতে হয়। সম্পূর্ণটাই জুনিয়র ডক্টরদের ওপর ডিপেন্ড করে চলছে। আর মানে রেস্টের জায়গা আমি সেটাও বলছি তোমাদের, আসছি, কারণ আমি তো গেছি, অনেক কিছু ওখানে আমি দেখে এসেছি। আচ্ছা, যখন গেলাম মানে 20 সালে যখন ওর হার্ট অ্যাটাক হলো রাত্রিবেলায়, এমার্জেন্সিতে জুনিয়র ডক্টর দেখলেন, ট্রপটি করলেন, অ্যাটাক অলরেডি হয়ে গেছে, ট্রপটি রিপোর্ট বেরিয়ে গেছে যে হার্ট অ্যাটাক হয়ে গেছে। ভর্তি নিলেন না, বললেন সকালে আউটডোরে দেখিয়ে তারপরে ভর্তি হবে। এমার্জেন্সিতে কোনো এখন ভর্তি হয় না, এখন এমার্জেন্সিতে কোনো ভর্তি নেওয়া হয় না। সকালে টিকিট করবেন আউটডোরে পেশেন্টকে দেখাবেন, তারপরে ভর্তি হবে। আচ্ছা, পেশেন্টের যদি কিছু হয়ে যায় সেই রাত্রিটুকুর মধ্যে, তখন কি হবে? মানে তখন পেশেন্টের বাড়ির লোকের দায়িত্ব। আপনারা তো ভর্তি নেন না, হসপিটাল তো ভর্তি নেয় না। হসপিটালে সেরকম রুলস আছে যে এমার্জেন্সি থেকে এখন কোনো পেশেন্ট ভর্তি নেওয়া হচ্ছে না, যেহেতু বেড দিতে পারে না। আরে আরজি করে তো এমনিতেই মাটিতে ফেলে রাখে ইঁদুর, এত বড় বড় ইঁদুরগুলো মানে পেশেন্টের পাশ দিয়ে ছোটো ছোটো সদ্যজাত বাচ্চাগুলোর পাশ দিয়ে গিয়ে ঘুরে বেড়ায়, চোখে দেখা। বেড়ালগুলো ঘুরে বেড়ায়, বাচ্চাদের গায়ের সামনে দিয়ে বেড়ালগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো নিজেদের চোখে দেখা। ঠিক আছে, এবার যে আপনারা ভর্তিটা নেন না, ওই রাত্রিটার মধ্যে যদি পেশেন্টের কিছু হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? হাসপাতাল কর্তৃপক্ষ তো নেবে না, কারণ তারা তো ভর্তি নেয়নি। তারা বলবে পেশেন্ট আপনারা কেন বসে থেকেছেন, আমরা বসে থাকতে বলেছি দেখে বসে থাকবেন, আপনারা তো অন্য জায়গায় ট্রাই করতে পারতেন। ভর্তি নেয়নি। সারাটা রাত্রি কলকাতা শহরের হেন কোনো হসপিটাল নেই যেখানে আমি নিয়ে ছুটি নিই। ইভেন আমি হার্ট ক্লিনিকে পর্যন্ত গেছি। মানে যেরকম টাকা ডিমান্ড করা হয়েছে, আমার পক্ষে সেই সময় সেই টাকা বেয়ার করা সম্ভব ছিল না, আমি ভর্তি করিনি। আমাকে আবার ঘুরে রিটার্ন আরজি করে আসতে হয়। সারাটা রাত্রি বাইরে বসেছিলাম একটা সিঁড়ির মধ্যে, মানে কোথায় যেখানে একটা খাবারের স্টল আছে, হসপিটালের ভেতরে যে খাবারের স্টলটা, সেটার পাশে যে একটা জলের ঘর, না ওটা এটিএম আমি জানি না, ওটা একটা কাঁচের ঘর করা, সেটার যে সিঁড়িটা মানে ট্রমা সেন্টারের অপোজিটে, এপাশে ট্রমা সেন্টার রাস্তার এই দিকে যেটা বসার মানে সিঁড়িটা দোকানটার পাশে, ওইখানে সারাটা রাত্রি আমি অমিতকে নিয়ে বসেছিলাম। ও আমার কোলে মাথা দিয়েছিল, সারাটা রাত ওখানে বসেছিলাম। পরের দিন সকালবেলা টিকিট করলাম, আউটডোরে দেখালাম, তারপরে গিয়ে অ্যাডমিট করতে পারলাম।
ঠিক আছে, এই হচ্ছে আরজি করের চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থা কাদের ওপর ডিপেন্ড করে চলছে সেটাও বললাম। আচ্ছা, এরপরে এই 2023 সালে যেদিন অমিত চলে গেল, সেই দিনও যখন এমার্জেন্সিতে নিয়ে গেলাম অমিতকে, জুনিয়র ডক্টররা ইঞ্জেকশন দিলেন, জুনিয়র ডক্টররা পালস মাপছেন, জুনিয়র ডক্টর ট্রপি করছেন। জুনিয়র ডক্টর প্রথম বর্ষ, আমি মেনশন করে দিচ্ছি, জুনিয়র ডক্টর বলতে কীরকম ডক্টর, তারা কি সবে পরীক্ষা দিয়ে পাস আউট করবে নাকি তারা সবে পড়তে ঢুকেছে, এই জায়গাটাও একটু বিচার করবে সবাই, ঠিক আছে। প্রথম বর্ষ আর দ্বিতীয় বর্ষর যারা স্টুডেন্ট তারা হচ্ছেন ওখানকার জুনিয়র ডক্টর, তারা ওখানে এমার্জেন্সিতে চিকিৎসা ব্যবস্থা চালাচ্ছে। তারা বুঝতে পারছে না, তারা তাদের মতন করলো। তারপরে বলছে বুঝতে পারছি না, এখন সিনিয়র ডক্টর কে আছেন? সিনিয়র ডক্টর তখনও অবধি কেউ নেই। একে অপরের সাথে আলোচনা করে জানতে পারলেন কোনো একজন ম্যাডাম আছেন সিনিয়র ডক্টর, তিনি অন্য কোথায় আছেন, তাকে কল করা হলো। তিনি আসলেন এমার্জেন্সিতে, এসে তিনি জাস্ট চোখটা এরকম করে দেখলেন যে আইবলটা, মানে টর্চ দিয়ে আইবলটা দেখলেন যে আইবলটা মুভমেন্ট করছে না। অমিতের হাতটা এরকম ছিল, বেডের ওপরে সাইডেই ছিল, হাতটা ধরে এরকম করে ছুঁড়ে দিল, দিয়ে বলছে ছড়াও, ও চলে গেছে, ও মরে গেছে। ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম, হাতটা পাশে রাখা ছিল, কারণ ওখানে ব্লাডটা নিয়েছে ট্রপি করার জন্য, ইঞ্জেকশন দিয়েছে, তো হাতটা এখানে এরকম রাখা ছিল বেডে, ওর গায়ের পাশে হাতটা রাখা ছিল। হাতটা এরকম ঠেলে দিল একটা ঝটকা মেরে, মানে ওর হাতটা এখান থেকে ওর বুকের ওপর গিয়ে পড়লো। ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল এ মরে গেছে সরাও, এটা ছিল ওনার ল্যাঙ্গুয়েজ। আমি পারতাম ঝামেলা করতে, কিন্তু মানসিক পরিস্থিতি ছিল না, মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, করলাম না। লাস্ট যখন আমার এই 24 সালে দোলের সময় যখন আমি পাইলসের প্রবলেমে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছিলাম, আবার সেই আরজি করের এমার্জেন্সিতে গেছিলাম, আবার সেখানে হচ্ছে মানে মেন এমার্জেন্সি থেকে আমাকে ট্রমা ডিপার্টমেন্টের এমার্জেন্সিতে পাঠানো হলো। ট্রমা ডিপার্টমেন্টের এমার্জেন্সিতে গেলাম, টিকিট করলাম, সেখানেও সেম জুনিয়র ডক্টর ইঞ্জেকশন দিলেন। হ্যাঁ, ব্যথার ইঞ্জেকশন দিয়েছেন, তো অবভিয়াসলি ব্যথাটা কমে গেছে। বাড়িতে এসছি, একদিন বাদে আবার সেই ব্যথা শুরু হয়েছে। আবার মানে দোলের দিন দুপুরবেলায় যখন আমি গেছি, যন্ত্রণায় কাতরাতে হসপিটালের ভেতরে রং খেলা হচ্ছে। ডক্টরসরা, জুনিয়র ডক্টররা, গেট কিপার, ওয়ার্ড বয়, সার্ভিস যারা করে লেডিসরা, তারা প্রত্যেকে রং খেলাতে ব্যস্ত, আবির খেলছেন। পেশেন্ট দেখছেন একটা ট্রমা ডিপার্টমেন্টে একটা পাইলসের প্রবলেম, সেখানে পেশেন্টকে দেখবেন হাত ভর্তি আবির, আমাকেই দেখবেন। আমি বললাম স্যার প্লিজ, মানে স্যারও ছিল ম্যাডামও ছিল, প্লিজ ওয়াশ ইউর হ্যান্ড প্লিজ। এই জায়গাগুলো প্রচণ্ড সেন্সিটিভ জায়গা, যেখানে একটা পাইলসের যন্ত্রণাটাকে কেটে ব্লাড পড়ছে, দগদগ করছে ঘা, সেখানে একটা আবির মাখা হাত দিয়ে কোনো ডক্টর কিভাবে দেখার সাহসটা করেন? পেশেন্ট হয়ে বলছি প্লিজ ওয়াশ ইউর হ্যান্ড। উনি আমাকে বললেন আমি গ্লাভস ইউজ করব। ভাই তুমি গ্লাভস ইউজ করতে পারো, বাট তোমার দুটো হাতে যে আবিরগুলো লেগে আছে, গ্লাভসটা পরার সময় সেই আবিরটা গ্লাভসেও লাগবে। ক্যান ইউ ইম্যাজিন ইট? আবির খেলাতে আমি হাঁটতে পারছি না, এই হাড়ে কেটে আমার ব্লাড পড়ছিল। সেখানে মানে ওয়ার্ড বয়রা আবির খেলাতে ধাক্কি করে আমার মানে একদম পিঠের এখানে এসে একটা ধাক্কা মারলো, মানে আমি একটুখানি দুপা ডিসব্যালেন্স হয়ে গিয়ে এগিয়ে গেলাম। যে আমি বলতে বাধ্য হলাম, এখানে যারা আসেন এমার্জেন্সিতে, সুস্থ মানুষ আসেন না, প্রচণ্ড অসুস্থ হয়েই তারা এমার্জেন্সিতে আসে, তাই না? এমার্জেন্সি ডিপার্টমেন্টে প্রচণ্ড অসুস্থ হয়ে আসে। আপনাদের এইটুক কাণ্ডজ্ঞান নেই? রং খেলছেন, বাইরে গিয়ে খেলুন না, এমার্জেন্সির ভেতরে রং খেলতে হয়। এটা ছিল আমার সেকেন্ড প্রতিবাদ। তারপরে যখন আমার ব্যথাটা একটু কমে, বাট ফোলাটা একদম এরকম ফুলে গেছিলো আঙুলের মতন হয়ে, তো সেটা যখন কমছিল না, তো আমি আউটডোরে দেখাই। আউটডোরেও সেম জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর অনেকক্ষণ বাদে একটু ঘুরে ঘাড়ে আসলেন, এসে দেখলেন মানে ঢুকেছেন। এবার বলি ওখানকার মেন্টালিটি, ঠিক আছে? একজন গেটকিপার আর একজন মাসি টাইপের, দুজনের মধ্যে ঝামেলা লেগেছে। ঝামেলা লাগাতে এই হারে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তাদের ডক্টরদের সামনে এই রকম নোংরা ভাষা আমরা মনে হয় পতিতাপল্লীতেও শুনবো না সচরাচর। তারাও হয়তো
প্রচণ্ড লেভেলে যদি তাদের ঝগড়া হয়, তখন হয়তো তাদের মুখ থেকে এই ধরনের ভাষাগুলো বেরোবে, যেই ভাষাগুলো একটা হসপিটালে ডক্টরদের সামনে মানে কি বলবো, তো গ্রুপ ডি স্টাফ যারা হন তাদের মুখ থেকে এই রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরোচ্ছে ডক্টরসদের সামনে, মানে জাস্ট অবাক করা। প্রত্যেকজন পেশেন্ট যারা আমরা ছিলাম, পেশেন্টের বাড়ির লোক, পেশেন্ট পার্টি যারা, প্রত্যেকে অস্বস্তি ফিল করছিলাম, কারণ এতটা নোংরা ভাষা, মানে জাস্ট অভাবনীয় নোংরা ভাষা, মুখে আনতেও মনে হয় এই জীবনে পারবো বলে। ওই লেভেলের ভাষা ভাই সচরাচর কারোর মুখ থেকে আসবে না, ওই লেভেলের ভাষাটা ওই লেভেলের মানুষজনের মুখ থেকেই আসবে। আমি জানি না ডক্টরসরা কীভাবে ওই ভাষাগুলোকে সহ্য করছিলেন, তারা হাসছিলেন, তারা মজা করছিলেন, কিন্তু কোনো ডক্টর কাউকে ধমক দিয়ে বললেন না যে এই সব ভাষা এখানে করলে তোমাদেরকে এখান থেকে ঘাড় ধরে বার করে দেওয়া হবে, তোমাদের চাকরি করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে, ভদ্রভাবে কাজ করতে পারলে করো, না হলে বেরিয়ে যাও। কোনো ডক্টর বললেন না। ডক্টররা গ্রুপ ডি স্টাফদের ভয় পেয়ে চলেন ওখানে, এটা আমি বললাম। ওখানে ডক্টরসরা গ্রুপ ডি স্টাফদের ভয় পেয়ে চলে। তো বেশ কিছুক্ষণ এরকম নোংরা ভাষা গালিগালাজ চলার পর যখন আমি সহ্য করতে পারলাম না, আমার মতন অনেকেই সহ্য করতে পারছিল না, তো আমি কী করলাম, আমার ফোনের ক্যামেরাটা অন করলাম, দিয়ে আমি চুপচাপ ভিডিও করছিলাম। বাট সমস্যা হলো যে একজন আমায় বললেন যে এই ভিডিও করছো কেন, ভিডিও করো না। তো সেটা শোনার সাথে সাথে আমার মাতাশ্রী আমায় বললেন সবসময় এগুলো ঠিক না, এগুলো করিস না, কোন সময় ফেসে যাবি, কোন সময় উল্টোপাল্টা হয়ে যাবে, দরকার নেই, বন্ধ কর। ফোন দিয়ে আমার কাছে করে মা ফোনটা নিয়ে নিল। তো ভিডিওটা ডিলিটও আমি করে দিয়েছিলাম, কারণ কি দরকার আছে, ভেবেছিলাম যে কি দরকার আছে, কিন্তু কি দরকার আছে এটা ভাবা ঠিক না, আমি ভুল ভেবেছিলাম। কারণ আজকে আমার ঘরেও দুটো মেয়ে আছে, আজকে যদি আমি ভাবি না যে অন্যের বেলায় কী দরকার আছে, দরকারটা না একদিন আমারই পড়ে যায়। তো এই হচ্ছে বর্তমানে আরজি কর হসপিটালের চিকিৎসা ব্যবস্থা। ওখানে স্টাফরা লম্বা, টিকিট কাউন্টারে আমি বলি, এবার টিকিট কাউন্টারের বাইরে লম্বা লাইন। টিকিট যিনি দিচ্ছিলেন, যিনি কার্ড করছিলেন, তিনি তার কাজ ছেড়ে, তার চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন। লাইন অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে রয়েছে, তিনি কোথায় গেছেন কোনো পাতা নেই। 10 মিনিট হয়েছে উনি তখনও আসেননি। বাধ্য হয়ে ভেতরে গিয়ে অন্য একজনকে বললাম, যারা আর কি বসে থাকেন গেটকিপাররা, বললাম টিকিট কাউন্টারে টিকিট দেবে, তিনি কোথায় গেলেন? বলছে কোথায় গেল, ভেতরেই তো। না, ভেতরে কেউ নেই। উনি কোথায় গেলেন? উঠে যে বেরোলেন, উনি কোথায় গেলেন? হয়তো গেছে বাথরুমে গেছে, অন্য লোককে ব্যবস্থা করুন। এখানে লাইনটা দেখেছেন? এরা কি মনে করে, পেশেন্টরা যে যায়, যারা ট্রিটমেন্ট করাতে যায়, তাদেরকে এরা কি মনে করে? মানে একটা টিকিট কাউন্টারে বসে যে টিকিট দিচ্ছিলেন, তিনি উঠে বেরিয়ে গেলেন, 10 মিনিটের জন্য তিনি নিরুদ্দেশ, তার কোনো পাত্তা নেই। মানুষ দাঁড়িয়ে রয়েছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে, টিকিট, আর তিনি আসবেন, তাদের টিকিট বানাবেন। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের স্বাস্থ্যের অবস্থা, শিক্ষার অবস্থা, সমাজের অবস্থা। ধিক্কার এই সমাজ ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থাকে ধিক্কার জানাই। আর আমি খুব স্পষ্টভাবে, খুব জোর গলায় বললাম, ওখানকার ডক্টরসরাও কেন জানি না গ্রুপ ডি স্টাফদের এত ভয় পায়। যেখানে গ্রুপ ডি স্টাফরা অনর্গল নোংরা থেকে নোংরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলে না, তারা তাদের ভেতরের ঘৃণ্যতা, তাদের ভেতরের নোংরাগুলোকে বার করে নোংরা ভাষার মাধ্যমে। আর ডক্টরসরা সেগুলোর প্রতিবাদ না করে, তাদের ঘাড় ধরে না করে দিয়ে সেগুলোকে চুপচাপ সহ্য করে। আই ডোন্ট নো ওয়াই। বাট তারপর থেকে আজ অবধি আমি আরজি করে যাইনি। আরজি করে যাতে আমার যেতে না হয়, আমি সেই প্রার্থনা করি। যেহেতু আমি বললাম আমার বাড়ি থেকে ঢিলঝোড়া দূরত্বে আরজি কর হসপিটাল, তো সেই জন্য ফার্স্ট অপশান আমাদের কাছে সেটাই থাকে, কিছু হলেই ছুটে আরজি করে যাওয়া। অ্যাভয়েড করার চেষ্টা করেছি, এখনও করি, জানি না আবার কখনো যেতে হয় কি না। তবে হ্যাঁ, মেন্টালি একদম আমি রাজি নই সেকেন্ড টাইম আর এর ফার্দার, সেকেন্ড টাইম তো অনেক গেছি, তো ফার্দার আর কোনো দিন আরজি করের মতন একটা হসপিটালে যেতে, যেখানে দিনের পর দিন পেশেন্টদের বাইরে বসিয়ে রাখা হয়, পেশেন্ট পার্টিকে একটা বসার জায়গা নেই, তাদের জন্য একটু জলের ব্যবস্থা নেই, একটা মানে যে জল ঘরটা সেটা পর্যন্ত খারাপ হয়ে পড়ে থাকে। সারাদিন মানুষগুলো বাইরের জল কিনে খায়, সম্ভব না। যারা
নিম্ন মধ্যবিত্ত বা গরিবানা সীমার মানুষজন যারা ওখানে দেখাতে যান, চিকিৎসা করাতে যান, তাদের দিনের পর দিন ওখানে থেকে জল, খাবারটা তো কিনে খেতেই হচ্ছে, খাবার, চা সব কিছু কিনে খেতে, কিন্তু জলটাও কিনে খাওয়া এটা অতিরিক্ত বাড়াবাড়ি। আমি জানি না হসপিটাল কর্তৃপক্ষ কেন কল সারাই করে না, কেন এইগুলোর দিকে নজর দেয় না। তাদের সাথে কি ওই দোকানগুলোর কোনো সেটিং আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে? আই থিঙ্ক সো, এটাই হবে। তো এই হচ্ছে আরজি করের ব্যাপার, এই হচ্ছে আরজি করের মেন্টালিটি। এবার আমি আরেকটা কথা বলি, শোয়ার কথা। অবভিয়াসলি একটা হসপিটালে মানে ডক্টরসদের যারা 36 ঘন্টা করে ডিউটি দিচ্ছে, তাদের বিশ্রাম করার জন্য একটা জায়গা নেই, তারা সেমিনার হলেই বিশ্রাম করে, এটা আমি নিজে কানে শুনেছি। এমার্জেন্সিতে একজন ডক্টর আরেকজনকে বলছে, ওই ম্যাডাম ওকে গিয়ে ডাক, উনি সেমিনার হলে আছেন, জাস্ট কিছুক্ষণ 5-10 মিনিট আগে গেছেন, বিশ্রাম করছেন, ম্যাডামকে গিয়ে একটু ডেকে আন। ওরা সেমিনার হলেই রেস্ট করে। আই ডোন্ট নো ওয়াই, এটাই বা কেন? একটা হসপিটালে ডক্টরসদের বিশ্রাম করার একটা রুম নেই? অত বড় একটা এরিয়া নিয়ে একটা হসপিটাল, থাকা তো উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টরদের রেস্ট করার জন্য কোনো রেস্টিং রুম নেই, তাদেরকে সেমিনার হলেই রেস্ট করতে হয়, এটাও আমি বলে দিলাম। এবার সেমিনার হলে কেন সিসিটিভি ক্যামেরা নেই সেটা তো ডক্টররা জানবে আর হসপিটাল কর্তৃপক্ষ জানবে। আর জানা উচিত আমাদের সরকারের, মহামান্য সরকার আমাদের যিনি, তার জানা উচিত। স্বাস্থ্যমন্ত্রী আমাদের, তার তো অবশ্যই জানা উচিত যে সেমিনার হল হোক আর যাই হোক, সিসিটিভি ক্যামেরা কেন নেই, আর ডক্টরদের রেস্ট করার জন্য কোনো জায়গা কেন নেই। হ্যাঁ, আরজি কর হসপিটালে ডক্টরদের রেস্টের কোনো জায়গা নেই, তাদেরকে সেমিনার হলেই রেস্ট করতে হয়, তারা সেমিনার হলেই রেস্ট করে, এটা আমি নিজে কানে শুনেছি। কারণ আমি বহুবার আরজি করে গেছি, বিভিন্ন সময় জীবনের বিভিন্ন প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে বিভিন্ন জনের জন্য আরজি করে এমার্জেন্সিতে যেতে হয়েছে। সেখানকার পরিবেশ, পরিস্থিতি, ডক্টরদের পরিস্থিতি এবং স্টাফদের এবং গ্রুপ ডি স্টাফদের সকলের সম্বন্ধে খুব ভালোভাবে পরিচিত। যারা আমার মতো আরজি করে গেছো, জানো, আরজি করে যারা দেখাও, তারা অবশ্যই মুখ খোলো, কথা বলো। ফ্রিতে ওষুধ দেওয়া হয়, ফ্রিতে ওষুধ, কী ওষুধ দেওয়া হয় সেটাও সবাই জানি আমরা, কী ওষুধ দেওয়া হয়, কতটা ওষুধ দেওয়া হয় কি না সবটাই আমরা জানি, যারা দেখিয়েছি, অন্তত 2-5 বার যারা আরজি করে গেছি তারা সবটাই আমরা জানি। তো আশা করি মুখটা সকলের খোলা উচিত, আর কেউ মুখটা বন্ধ করে দেখো না, কারণ আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। আমার মেয়ে আছে বলে যে আমি মুখ খুললাম তাই নয়, কারোর ঘরে ছেলেও আছে, কোনো ঘটনা যাদবপুরের মতনও হতে পারে, তাই না? তাই মুখ প্রত্যেকের খোলা উচিত। মুখ বন্ধ করে তামাশা দেখার জন্য এই মানুষের শরীর নিয়ে তো অন্তত আসেনি। এটাই আমার বলা ছিল আরজি করের। আর যার সাথে হয়েছে এই মর্মান্তিক ঘটনা, এটা নিয়ে বলে না তার সেই মুহূর্তের কিছু আমি করতে পারবো, না তার পরিবারের ভেতরের কষ্ট আমি কিছু দূর করতে পারবো। এটা সেই মেয়েটাই বুঝবে, বা তার অন্য মেয়েরাই বুঝবে যে এই রকম পাশবিক অত্যাচারটা হলে কীরকম ফিল হয়। এটা মেয়েরাই বুঝবে। একটা মেয়ের সাথে হয়েছে ঠিকই, কিন্তু হ্যাঁ, এটা আমরা মেয়েরাই বুঝবো যে এই রকম লেভেলের অত্যাচার, এই পাশবিক অত্যাচারটা যখন হয় কারোর উপরে, তখন তার কীরকম ভেতরের কন্ডিশনটা থাকে। তো সেই নিয়ে আমি আর কিছু বললাম না, কারণ সেই নিয়ে বারবার কাটাছেঁড়া করা মানে যেই মানুষটা নৃশংস অত্যাচার সহ্য করে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে হয়তো এই বিভিন্ন কিছু বলার মাধ্যমে আবারও কাটাছেঁড়া করা না, তাকে নিয়ে সেই জন্য আমি কিছু বললাম না। তা সে সুবিচার পাক, তার পাশাপাশি সমাজে আরও মেয়েরা যাতে সেফটি পায় এটাই বলবো। আর স্বাস্থ্য ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, হসপিটালের ব্যবস্থা, এটাই আমার বলার ছিল, এটাই আমি বললাম। আর এই লক্ষ লক্ষ মানুষের আওয়াজের মধ্যে আমারও একটা আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সেফটি। আমরা মহিলারা আমাদের সেফটি চাই। আমাদের সেফটি কি? আমাদের সরকার কি সেফটি দিতে পারে? কি আমাদের রাজ্য সরকার, কি আমাদের কেন্দ্র সরকার মহিলাদের কি সেফটি দিতে পারে? তার জন্য কি আইন আনা উচিত? এটা নিয়ে একটু ভাবা অবশ্যই উচিত। আমরা প্রচণ্ড রকমভাবে ইনসিকিউরিটিতে ভুগি, শুধুমাত্র বাইরের জন্য না, আমরা আমাদের ঘরের ভেতরেও ইনসিকিউরিটিতে ভুগি, আমরা আমাদের পরিবারের মধ্যেও ইনসিকিউরিটিতে ভুগি।
এটাই বলার ছিল, এটাই আমার ভিডিওর মোটিভ ছিল। জানি না এত বড় ভিডিওটা প্রায় 36-37 মিনিটের ভিডিও হয়ে গেছে, কতজন দেখবে। যদি দেখো অনেক কিছু জানতে পারবে, অনেক ক্লু পাবে। আর এটা আবারও আমি লাস্টে বলবো, আমার এই কথাগুলো আমি যেগুলো দেখেছি সেগুলো হয়তো আমি হাতে নাতে প্রমাণ দিতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বা আমি হাজারজন লোকের সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে এই হসপিটালের এই রকম কার্যকানুনগুলো হয়ে চলেছে এতদিন ধরে। এটাই বলার ছিল। আর দেখা হবে অনেকটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি সবসময় বলি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের পরিজনের খেয়াল রেখো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।